গাইজ কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা এমন একটা রিভেঞ্জ থ্রিলার নিয়ে হাজির হয়েছি যেখানে একজন মানুষ মৃত্যুর পর আবার রিবার্ন হয়ে নিজের হাত সালফিউরিক অ্যাসিডে ডুবিয়ে নিজের ফিঙ্গারপ্রিন্ট ধ্বংস করে দেয় শুধু নিজের ফ্যামিলির ফাঁদ থেকে বাঁচার জন্য। তো কোনো স্পয়লার না দিয়ে চলো পুরোটাই স্পয়েল করে দেই। আমাদের হিরোর নাম অর্ণব। দ্বিতীয়বার জন্ম পেয়েই অর্ণব সবার আগে যে কাজটা করে সেটা হলো নিজের 2 হাত সালফিউরিক অ্যাসিডে ডুবিয়ে নিজের 10টা ফিঙ্গারপ্রিন্ট ধ্বংস করে দেওয়া। কেন? কারণ আগের জীবনে অর্ণবের অ্যাডাপ্টেড ভাই সৌরভ একজনকে মার্ডার করেছিল, কিন্তু ক্রাইম সিনে অর্ণবের ফিঙ্গারপ্রিন্ট রেখে অর্ণবকে বলির পাঁঠা বানানো হয়েছিল। আর সবচেয়ে কষ্টের ব্যাপার, অর্ণবের নিজের বায়োলজিক্যাল পেরেন্টসও তার জন্য জাস্টিস চায়নি, উল্টে কোর্টে মিথ্যা বলে ওই অ্যাডাপ্টেড ছেলেকেই বাঁচিয়েছিল। ইন্টারনেটেও সবার আগে তারাই চিৎকার করেছিল, খুনি আমার বড় ছেলে। আর যেদিন অর্ণবকে এক্সিকিউট করা হয়েছিল সেদিন তারা নিজেদের অ্যাডাপ্টেড ছেলেকে নিয়ে আইল্যান্ড ট্রিপে গিয়ে হ্যাপিলি সেলিব্রেট করছিল। আর এখন অর্ণব আবার ফিরে এসেছে ঠিক সেই মুহূর্তে যখন তার অ্যাডাপ্টেড ভাইয়ের মার্ডার প্ল্যান শুরু হতে মাত্র 1 ঘন্টা বাকি। কিন্তু এবার অর্ণব তাদের আর ফেক এভিডেন্স বানানোর সুযোগই দেবে না। এখানে একটা মজার কথা বলি ভাই, রিবন হয়েই যে কেউ প্রথমে সালফিউরিক অ্যাসিডে হাত ডোবানোর কথা ভাববে, এটা সত্যিই সবার আগে সেলফ কেয়ার এর একদম নতুন ডেফিনিশন। অর্ণব তখন দুনিয়ার সবচেয়ে ভিড়ভাট্টা একটা স্কোয়ারের মাঝখানে দাঁড়িয়েছিল। অসংখ্য মানুষ তাকে অবাক আর ভয় দেখছিল। আর তখনই অর্ণব একে একে নিজের কাপড় খুলতে শুরু করে। প্রচণ্ড শীতের মধ্যে সে প্রায় অর্ধনগ্ন অবস্থায় নাচতে শুরু করে। চারদিকে শুধু ক্যামেরা আর ক্যামেরা। মাত্র কয়েক মিনিটের মধ্যেই অর্ণবের কারণে লাইভ স্ট্রিমে 10 লাখেরও বেশি ভিউয়ার চলে আসে। অর্ণব হাসি মুখে জোরে বলে ফ্যামিলির অ্যাটেনশন চাই। এন্ডের পরে সবাইকে সালফিউরিক অ্যাসিড হ্যান্ড ওয়াশ পারফরম্যান্সও করে দেখাব। এই কথা শুনতেই লাইভ চ্যাট সাথে সাথে বিস্ফোরিত হয়ে যায়। এই লোকটা কি পাগল হয়ে গেছে? ভিউজের জন্য মানুষ কি কি না করে, কিন্তু অর্ণবের কোনো ফারাক পড়ে না। অর্ণবের লাস্ট ডান্স শেষ হতেই সিকিউরিটি গার্ডরা দৌড়ে আসে, থামো, কোথাও যেও না, তোমাকে পুলিশ স্টেশনে নিয়ে যেতে হবে। অর্ণব হেসে তাদের একজনের ছবি তুলে নেয়। আমার নাম অর্ণব আর আমার বাবা রায় গ্রুপের চেয়ারম্যান। আমার মা একজন ফেমাস ব্যালে অ্যাক্ট্রেস আর আমার ছোট ভাই একটা টপ ইউনিভার্সিটির টপ স্টুডেন্ট। পুলিশ ডাকতে চাইলে ডাকো, ওদেরও কন্ট্যাক্ট করে নিও। এই বলে অর্ণব নিজের কাছে রাখা সালফিউরিক অ্যাসিডের বোতলটা তুলে নেয়। সিকিউরিটি গার্ডের মুখ সাথে সাথে পাংশুটে হয়ে যায়। তুমি কি করছো? এটা তো ক্রিমিনাল অফেন্স। কিন্তু অর্ণব তার কথা একদমই শোনে না। সরাসরি সালফিউরিক অ্যাসিড মাটিতে ফেলে 2 হাত সেখানে চেপে ধরে। একটা তীক্ষ্ণ আওয়াজের সাথে চামড়া পোড়ার ভয়াবহ গন্ধ বাতাসে ছড়িয়ে পড়ে, একদম বারবিকিউর মতো গন্ধ। ব্যথা এতটাই তীব্র ছিল যে অর্ণবের শরীর প্রায় ভেঙে পড়েছিল, কিন্তু তার হৃদয়ের ভেতরের প্রতিশোধের সুখেই তাকে দাঁড় করিয়ে রাখে। ততক্ষণে ভিড় ভয়ে পিছিয়ে গিয়েছিল। অর্ণব সোজা একটা লাইভ স্ট্রিম ক্যামেরার সামনে গিয়ে নিজের রক্ত আর পোড়া চামড়ায় ভরা হাত দেখায়, দাঁত চেপে বলে সবাই স্পষ্ট করে দেখে নাও। 12 জানুয়ারি সন্ধ্যা 5:30টার পর থেকে অর্ণবের আর কোনো ফিঙ্গারপ্রিন্টই নেই। আগের জীবনে মাত্র 3 ঘন্টা পরই অর্ণবের সেই নামকা ওয়াস্তে ছোট ভাই সৌরভ একজন ছেলে ক্লাসমেটকে ছাদে নিয়ে গিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল। সে স্পেশালি এমন গ্লাভস বানিয়েছিল যাতে অর্ণবের ফিঙ্গারপ্রিন্ট কপি করা ছিল। আর অর্ণবের পেরেন্টস তার জন্য ফেক অ্যালিবাই দিয়েছিল। সাথে অর্ণবের বিরুদ্ধে ফেক মার্ডার এভিডেন্সও তৈরি করেছিল, সব শুধু অর্ণবকে বলির পাঁঠা বানানোর জন্য। কিন্তু এবার অর্ণব পুরো দুনিয়ার সামনে ভাইরাল হয়ে গিয়েছিল আর নিজের ফিঙ্গারপ্রিন্ট পার্মানেন্টলি ধ্বংস করে দিয়েছিল। অর্ণবের স্পষ্ট মনে আছে, আগের জীবনে যখন সৌরভ জেলে তার সাথে দেখা করতে এসেছিল, একটা সিম্প্যাথির সাথে বলেছিল, বড় ভাই, আমার কাছে আর কোনো অপশন ছিল না। মম আর ড্যাড আমাকে অনেক ভালোবাসে। যদি আমি জেলে যেতাম তারা কতটা স্যাড হতো, তো স্যাক্রিফাইসটা তো তোমাকেই করতে হতো। তার সেই হাসিটা আজও অর্ণবের মাথায় জ্বলতে থাকে। কিন্তু এবার সৌরভ যদি ফ্যামিলি রিউনিয়ন চায় তাহলে অর্ণব পুরো ফ্যামিলিকেই কবরে পাঠিয়ে দেবে। পুলিশ স্টেশনে রুটিন প্রশ্নোত্তরের সময় অর্ণব চুপচাপ গ্লাভস পরে বসেছিল। ঠিক তখনই হঠাৎ কেউ তার চুল জোরে ধরে টেনে মাটিতে ফেলে দেয়, আর পরের সেকেন্ডেই 2টো থাপড় তার মুখে এসে পড়ে। তুই অপদার্থ আবর্জনা, ইন্টারনেটে পুরো ফ্যামিলির ইনসাল্ট করালি। অর্ণব ধীরে ধীরে উপরে তাকায়। সামনে তার বায়োলজিক্যাল পেরেন্টস দাঁড়িয়ে, আর অর্ণবকে দেখেই তাদের রাগ আরও বেড়ে যায়। বাবা প্রণব কলার ধরে জোরে টেনে বলেন, নিজের ভাইয়ের নাম লাইভ স্ট্রিমে নেওয়ার সাহস কিভাবে হলো তোর? মুখ কালো করেও লজ্জা লাগে না? মা শর্মিলার চোখের পানিতে ভরা ছিল, কিন্তু সেই চোখের পানিতে অর্ণবের প্রতি কোনো কনসার্ন ছিল না, শুধুই ডিসঅ্যাপয়েন্টমেন্ট। শর্মিলা অর্ণবকে দেখে বলেন, তোর মতো একটা মানুষকে আমি কিভাবে জন্ম দিলাম? যদি তোর ছোট ভাইয়ের একটুও কষ্ট হয় তোর কারণে, তাহলে আমি এখনই তোর সাথে মা ছেলের সম্পর্ক ভেঙে দেব। অর্ণবের চোখ থেকে কোনো ওয়ার্নিং ছাড়াই 2 ফোঁটা পানি ঝরে পড়ে। এই হৃদয়টার তো এদের প্রতি অনেক আগেই ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু তবুও এই মুহূর্তে মনে হচ্ছিল যেন কেউ তখনই ছুরি দিয়ে কেটে দিয়েছে। 5 বছর বয়স পর্যন্ত অর্ণবই ছিল এই ফ্যামিলির আসল ইয়াং মাস্টার। কিন্তু যেদিন থেকে সৌরভকে অ্যাডাপ্ট করা হয় সেদিন থেকেই বাবা আর তার বউয়ের মনে অর্ণবের জন্য জায়গা শেষ হয়ে যায়। ছোটবেলায় একই খেলনার জন্য যদি সৌরভের সাথে অর্ণবের ঝগড়া হতো, বাবা সার্ভেন্টদের বলে অর্ণবকে ঝুলিয়ে মারতেন, তারপর অন্ধকার বেসমেন্টে লক করে দিতেন। যদি একজন দয়ালু হাউসকিপার লুকিয়ে প্রতিদিন অর্ণবকে খাবার না দিতেন, হয়তো অর্ণব ছোটবেলাতেই ওই স্যাঁতসেঁতে বেসমেন্টে মারা যেত। সেদিনের পর থেকে অর্ণবের পুরো জীবন সৌরভের শ্যাডোতেই কেটেছে। সৌরভের সামান্য অসন্তুষ্টি হলেই অর্ণবকে শাস্তি পেতে হতো। কখনো ফ্যামিলি রুলসের নামে কনফাইনমেন্ট, কখনো না খাইয়ে রাখা, কখনো এমন মার যে উঠতেই কষ্ট হতো। শেষে কলেজ এন্ট্রান্স এক্সাম আসে। অর্ণব টপ স্কোর নিয়ে একটা টপ ইউনিভার্সিটিতে অ্যাডমিট হয়ে যায়।
যেখানে সৌরভ শুধু অ্যাভারেজ একটা আন্ডার গ্র্যাজুয়েট কলেজেই পৌঁছাতে পারে। অর্ণব ভেবেছিল অবশেষে এবার এই ফ্যামিলি থেকে ফ্রি হবে, কিন্তু বাবা কানেকশন ব্যবহার করে তাদের স্কোরই ম্যানিপুলেট করিয়ে দেন। পুরো শহরে সৌরভের সাকসেস ব্যাঙ্কোয়েট সেলিব্রেট হয়, আর অর্ণবের লিভিং এক্সপেন্সেসও বন্ধ করে দেওয়া হয়। বাধ্য হয়ে অর্ণবকে দিনরাত পার্ট টাইম জব করতে হয় শুধু বেঁচে থাকার জন্য। এখানে আরেকটা মজার কথা বলি, ভাই নিজের স্কোর ম্যানিপুলেট করিয়ে দিয়ে তুই তো মেধাবী, তাই তোর কষ্ট হলেও চলবে মেন্টালিটি। এটা তো একদম সৎ মায়ের গল্পের আধুনিক ভার্সন। ঠিক তখনই একটা তীক্ষ্ণ রিংটোন অর্ণবকে স্মৃতি থেকে বাইরে টেনে নিয়ে আসে। মা শর্মিলার ফোন বাজছিল। কলার আইডিতে নাম ছিল সৌরভ। শুধু নাম দেখেই তার মুখে সাথে সাথে একটা নরম হাসি ফুটে ওঠে। আমার ভালো ছেলের কি হয়েছে? ফোনের ওপাশ থেকে কি বলা হয়েছিল অর্ণবের জানা নেই, কিন্তু হঠাৎ শর্মিলার এক্সপ্রেশন বদলে যায় আর তার ঠান্ডা দৃষ্টি সোজা অর্ণবের দিকে যায়। সে ফোনটা বাবা প্রণবকে দিয়ে দেয়। তুমি ওকে বোঝাও। প্রণব জোর করে হাসি এনে বলেন, সৌরভ এখন যা হয়েছে সব মম ড্যাডের ভুল ছিল। তোমার মা তোমাকে মানানোর জন্য স্পেশালি সি ভিউ হোটেল বুক করেছে। তুমি তো সবসময় বলতে অনেকদিন ফ্যামিলির সাথে ডিনার করা হয়নি। অর্ণবের বুক সাথে সাথে টাইট হয়ে যায়। এটাই কি অবশেষে সেই ফ্যামিলি অ্যাফেকশন আসছিল যার জন্য অর্ণব সারা জীবন কেঁদেছিল আগের জীবনে? কোনো ইতস্তত ছাড়াই অর্ণব তাদের গাড়িতে উঠে বসে। গাড়ি সোজা সি ভিউ হোটেলের দিকে চলে যায়, কিন্তু কিছুক্ষণ পর গাড়ি থেমে যায়। আর যেই জায়গায় থামে সেটা দেখেই অর্ণবের শরীর সাথে সাথে ঠান্ডা হয়ে যায়। একই বিল্ডিং, একই ছাদ, যেখানে একটু পরই সেই ছেলেটাকে ধাক্কা দেওয়া হবে। মা শর্মিলা নরম গলায় বলেন, দেখো সৌরভ তোমার জন্য স্পেশাল একটা গিফট প্রিপেয়ার করেছে। অর্ণব সাথে সাথে বুঝে যায় এরা তাকে সরাসরি ক্রাইম সিনে নিয়ে যাচ্ছে। এবার অর্ণব চুপচাপ ফাঁদে পড়বে না। ধীরে ধীরে অর্ণব মায়ের দিকে ঘুরে সরাসরি তার সূক্ষ্ম মুখের উপর রক্ত থুতু দিয়ে দেয়। আমি অপেক্ষা করব না, আমার এখনও নাচ কন্টিনিউ করতে হবে। মা শকড হয়ে চিৎকার করে দাঁড়িয়ে যান। তিনি অর্ণবকে গালি দিতেই যাচ্ছিলেন, কিন্তু তারপর হঠাৎ যেন কিছু মনে পড়ে যায়। নিজেকে জোর করে শান্ত করেন। অর্ণব, বাচ্চাদের মতো জেদ করো না। মম আর ড্যাড তো ইতিমধ্যেই তোমার কাছে ক্ষমা চেয়ে ফেলেছে। এই বলে তিনি বাবার হাতা টেনে ইশারা দেন যেন তিনিও কিছু বলেন, কিন্তু অর্ণব আবার এক মুখ ভরা রক্ত তার মুখে থুতু দেয়। হাসতে হাসতে শুধু একটা শব্দ বলে, না। পরের সেকেন্ডেই বাবা পুরো শক্তি দিয়ে অর্ণবকে লাথি মারেন। অর্ণবের শরীর 1 মিটার দূরে গিয়ে একটা মার্বেল পিলারে গিয়ে ধাক্কা খায়। মনে হচ্ছিল তার স্পাইন ভেঙে গেছে। শেমলেস আবর্জনা! বাবার আগে চিৎকার করছিলেন, ওকে গাড়িতে তোলো। তিনি নিজের মুখ থেকে রক্ত মুছে সাথে সাথে 2 জন কালো কাপড়ের বডিগার্ড ডেকে নেন। পুলিশ অফিসাররা অর্ণবকে বাঁচানোর চেষ্টা করতে চাইছিল, কিন্তু বাবা শুধু একটা ঠান্ডা তাকানো দেন আর তারা সবাই চুপ হয়ে যায়। তোর কি মনে হয় আমাদের চেয়ে বড় কেউ আছে? বাবার ঠান্ডা গলা অর্ণবের কানে বাজতে থাকে। 2 বডিগার্ড অর্ণবের হাত ধরে সজোরে মুচড়ে ধরে আর তার চুল ধরে গাড়ির দিকে টানতে শুরু করে। অর্ণব সাথে সাথে বুঝে যায় তারা তাকে ট্রাঙ্কে ঢোকাতে যাচ্ছে। বাবা ঘৃণাভরা টোনে বলেন, এই ছোটলোক জিনিসটা তো ব্যাকসিটে বসারও যোগ্য না। পরের সেকেন্ডে অর্ণবের মাথায় ভয়ের পুরনো স্মৃতিগুলো বন্যার মতো ভেঙে পড়ে। 3 বছর আগে বাবা মা সৌরভকে একটা সেলফ ড্রাইভিং ট্রিপে নিয়ে গিয়েছিলেন। অর্ণব তাদের পেছন পেছন ঘুরঘুর করছিল। তখন তারা অর্ণবকে সাথে নিতে রাজি হয়েছিল, কিন্তু একটা কন্ডিশনে, পুরো ট্রিপে অর্ণবকে ট্রাঙ্কের ভেতরেই থাকতে হবে। তারপর তারা লিটারেলি অর্ণবকে ভুলেই গিয়েছিল। 3 দিন ধরে অর্ণব ট্রাঙ্কের ভেতরেই আটকা ছিল। অন্ধকার, ক্ষুধা, শ্বাসকষ্ট, শুধু বেঁচে থাকার ইনস্টিংক্টই অর্ণবকে ট্রাঙ্ক ভেঙে পালাতে বাধ্য করেছিল। কিন্তু সৌরভ তখন শুধু বলেছিল ও আমার গাড়ি ড্যামেজ করে দিয়েছে, আর সেই কথাতেই বাবা অর্ণবকে খালি পায়ে হাইওয়েতে হাঁটিয়েছিলেন। আজও অর্ণবের পায়ের তলায় সেই দাগ রয়ে গেছে। অর্ণবের শ্বাস সাথে সাথে অস্থির হয়ে যায়। প্লিজ আমাকে ট্রাঙ্কে ঢুকিও না, প্লিজ। অর্ণব প্রচণ্ডভাবে ধস্তাধস্তি করতে শুরু করে, কিন্তু কালো কাপড়ের লোকটা কোনো ইমোশন ছাড়াই অর্ণবের হাত ডিসলোকেট করে দেয়। একটা ক্র্যাক আওয়াজের সাথে ব্যথায় অর্ণবের চিৎকার বেরিয়ে আসে। মা ফেক চোখের পানি নিয়ে একটা গভীর শ্বাস নেন। মমো এটা তোমার সাথে করতে চায়নি। পরের সেকেন্ডেই ট্রাঙ্কের ঢাকনা বন্ধ হয়ে যায়। অন্ধকার, একদম পিওর আর অ্যাবসলিউট অন্ধকার। ভয়লতার মতো টাইট করে অর্ণবকে জড়িয়ে ধরে। অর্ণব আনকন্ট্রোলেবলি কাঁপতে শুরু করে। না, এবার অর্ণব ফেল করতে পারে না। যদি প্যানিক করে ফেলে তাহলে ওরা তাকে ধরে ফেলবে। অর্ণব দাঁত চেপে নিজের জিভ জোরে কামড়ে ধরে। রক্তের মিষ্টি মেটালিক টেস্ট মুখে ছড়িয়ে পড়ে। কতক্ষণ কেটেছিল জানা নেই, কিন্তু শেষে ট্রাঙ্ক খোলে। উজ্জ্বল আলো অর্ণবের চোখ ঝলসে দেয়, আর সামনে দাঁড়িয়েছিল সৌরভ। হাত ভাঁজ করে মাথা থেকে পা পর্যন্ত অর্ণবকে দেখছিল। বাহ, তাহলে নিজেকে বেশ প্যাথেটিক বানিয়ে ফেলেছ। বডিগার্ডরা রুক্ষভাবে অর্ণবকে মাটিতে ফেলে দেয়। সৌরভ সরাসরি অর্ণবের পোড়া হাতের উপর নিজের জুতো রেখে ধীরে ধীরে মোচড়াতে শুরু করে। ব্যথা অর্ণবের নার্ভগুলো ছিঁড়ে ফেলছিল। সৌরভ ক্যাজুয়ালি বলে, যদি তুমি এখনও আমার জন্য ইউজফুল না হতে তাহলে আমি তোমার মতো আবর্জনা ছুতামো না। এরপর সে বডিগার্ডদের অর্ডার দেয়, ওকে এই কাপড় পরিয়ে দাও। বডিগার্ডরা জোর করে অর্ণবের শার্ট খুলে ফেলে। তার চিৎকার সম্পূর্ণ ইগনোর করে অন্য কাপড় পরিয়ে দেয়, সেই কাপড় যেটা মার্ডারের সময় ইউজ করা হবে। সৌরভ অর্ণবের পেটে লাথি মারে। আমার জন্য কাজ করা,
তোমার জন্য এটাকে অনার মনে করা উচিত। সে কলার ধরে অর্ণবকে সিঁড়ির দিকে টানতে শুরু করে। কংক্রিটের সিঁড়ি অর্ণবের পা ক্রমাগত ছেড়ে দিচ্ছিল। কিছু সেকেন্ডের মধ্যেই অর্ণবের পা ক্ষতে ভরে যায়। অবশেষে তারা ছাদে পৌঁছায়, সেই একই জায়গা যেখানে আগের জীবনে সৌরভ সেই ছেলে স্টুডেন্টকে ধাক্কা দিয়েছিল। সৌরভ নিজের পারফেক্টলি স্টাইল করা চুল ঝাঁকিয়ে অহংকারী হাসি দিয়ে বলে, আনটাচেবলরা খুবই সমস্যাজনক হয়। যদি সে মারা যায় আমার সমস্যা হবে, আর যদি দোষ তোমার উপর দিয়ে দেওয়া যায় তাহলে অনেক সহজ হয়ে যাবে। অর্ণব ধীরে ধীরে মাথা তোলে, তার শিরায় শিরায় ঘৃণা যেন ফুটছিল। সৌরভ, তুই এসবের জন্য পস্তাবি। সৌরভ শুধু একটা ইনডিফারেন্ট লুক দেয়। পরের সেকেন্ডেই সে অর্ণবের চুল ধরে মাথা মেঝেতে সজোরে আছড়ে দেয়। একটা বিকট আওয়াজের সাথে অর্ণবের দৃষ্টি ঝাপসা হয়ে যায়। এরপর সে শান্তভাবে পুলিশকে কল করে, আর কল কানেক্ট হতেই তার গলা সাথে সাথে কান্নার সুরে বদলে যায়। পুলিশ, প্লিজ হেল্প, আমার ভাই কাউকে মেরে ফেলেছে। যখন সিন পুলিশ স্টেশনে আসে, অর্ণবের হাত পোড়া আর রক্তাক্ত, কাপড় এলোমেলো। অর্ণব বেঞ্চে বসেছিল, একদম ভেঙে পড়া অবস্থায়। কিছুক্ষণ আগেই পুলিশ তাকে ছাদ থেকে নিয়ে এসেছিল। ঠিক তখনই মধ্যবয়সী একজন লোক অর্ণবের উপর ঝাঁপিয়ে পড়ে। তুই কেন আমার ছেলেকে মারলি? ও তোর কি ক্ষতি করেছিল? তুই কিভাবে এত হিংস্র হতে পারিস? সে ছিল ভিকটিমের বাবা। তার চোখ রক্তে ভরা ছিল। আশপাশের মানুষও সাথে সাথে ইমোশনাল হয়ে যায়। অনেকে অর্ণবকে মারতে এগিয়ে আসতে থাকে। এই রক্তের বদলা রক্ত দিয়েই নিতে হবে। আর এসবের মাঝে সৌরভ আর অর্ণবের প্যারেন্টস পাশে দাঁড়িয়ে ঠান্ডা মাথায় সবটা দেখছিল, ঠিক যেমনটা আগের জীবনেও দেখেছিল। মা ফেক চোখের পানি নিয়ে বলেন, আমার বড় ছেলে ছোটবেলা থেকেই ভায়োলেন্ট, কারো কথা শোনে না। দেখুন, ওর ছোট ভাইয়ের হাতেও কালশিটে ফেলে দিয়েছে। তিনি সৌরভের হাতা উপরে তোলেন। সৌরভের ফর্সা চামড়ায় ছোট্ট একটা কালশিটে ছিল। অর্ণবের চোখে পাগলামি ভরে যায়। ওর শরীরে তো শুধু এইটুকু একটা দাগ, আর অর্ণবের পুরো শরীরে অসংখ্য পুরনো দাগ। অর্ণব গর্জে উঠে চিৎকার করে, তোমরা সবাই মিথ্যা বলছো। ছেলেটাকে সৌরভ ধাক্কা দিয়েছিল। আমাকে শুধু এখানে টোপ হিসেবে ব্যবহার করা হচ্ছে। কিন্তু সৌরভ সাথে সাথে ভুল বোঝা মুখ বানিয়ে বলে, ভাই তুমি আমার সম্পর্কে এভাবে কিভাবে বলতে পারো? মম আর ড্যাড নিজের চোখে তোমাকে মার্ডার করতে দেখেছে, এটা তো ফ্যাক্ট। সেই মুহূর্তে অর্ণব বুঝে যায় এখন আর কেউ তার কথা শুনবে না। সবার চোখে অর্ণব ইতিমধ্যে একজন খুনি হয়ে গিয়েছিল। ঠিক তখনই ভিড়ের মধ্যে থেকে একজন মহিলা অর্ণবকে চিনে ফেলে। আরে, এটা তো সেই হাফ নেকেড লাইভ স্ট্রিম করা পাগল লোকটা। সে সাথে সাথে ফোন বের করে ক্যামেরা সোজা অর্ণবের দিকে করে দেয়। লাইভ স্ট্রিম রুমের ভিউয়ার কাউন্ট সাথে সাথেই 10 লাখ পার হয়ে যায়। আর পরের সেকেন্ডেই পুরো ইন্টারনেট অর্ণবের বিরুদ্ধে ভরে যায়। এখন সবাই হট সার্চে চেক করে লিখতে থাকে। রায় গ্রুপ অফিসিয়াল স্টেটমেন্ট রিলিজ করে দিয়েছে, ঘোষণা দিয়েছে অর্ণবের সাথে ফ্যামিলির কোনো সম্পর্ক নেই। যারা আগে অর্ণবের ফ্যান ছিল তারাও এখন এক্সপোজ করতে আসতে শুরু করে। ওর নিজের পেরেন্টসই স্বীকার করেছে যে অর্ণব ছেলেটাকে ছাদ থেকে ধাক্কা দিয়েছে। বলছে নিজের চোখে দেখেছে। কেস ক্লোজড। এমন খুনিকে তো মেরে ফেলা উচিত। ইন্টারনেট সম্পূর্ণ বিস্ফোরিত হয়ে যায়। অসংখ্য মানুষ অর্ণবের পুরো পাস্ট বের করে অনলাইনে ছুড়ে দেয়। সব জায়গায় শুধু ঘৃণা আর ঘৃণা। কিছু মানুষ তো স্পেশালি পুলিশ স্টেশন পর্যন্ত এসেছিল শুধু অর্ণবের গায়ে পচা ডিম ছুঁড়ে মারার জন্য। একদম আগের জীবনের মতোই সবকিছু রিপিট হচ্ছিল। অর্ণবের বুক টাইট হয়ে যায়। তাহলে কি এবারও নিজের ডেস্টিনি বদলাতে পারবে না? এখানে একটা কথা না বলে পারছি না ভাই, নিজের ছেলের নামে ফ্যামিলি থেকে কোনো সম্পর্ক নেই। স্টেটমেন্ট দেওয়ার স্পিড দেখে তো মনে হচ্ছে পিআর টিম আগে থেকেই প্রস্তুত হয়েই বসেছিল। এই ভেবে অর্ণব বলে, না এবার না। অর্ণব আর অনুশোচনায় মরতে যাচ্ছিল না। অর্ণব নিজের ক্ষতবিক্ষত হাতের তালু জোরে চেপে ধরে। ব্যথাই ওর স্যানিটি স্থির রাখছিল। এটাই ওর লাস্ট ট্রাম্প কার্ড। অর্ণব হঠাৎ মাথা তুলে বলে, আমাকে ইন্টারোগেশন রুমে নিয়ে চলো। উজ্জ্বল সাদা আলো সরাসরি অর্ণবের মুখে পড়ছিল। দুইজন পুলিশ অফিসার সামনে বসেছিলেন। একজন অফিসার ঠান্ডা গলায় বলেন, তাহলে কি অবশেষে ক্রাইম কনফেস করবে? অর্ণব সরাসরি তার চোখে তাকিয়ে বলে, আমি খুনি না। দ্বিতীয় অফিসার সমীর অর্ণবকে পর্যবেক্ষণ করছিলেন। এখন পর্যন্ত যত এভিডেন্স পাওয়া গেছে সব তোমার দিকে ইঙ্গিত করছে। যদি অনেস্টলি কনফেস করো তাহলে সেন্টেন্স রিডাকশনের চান্স পেতে পারো। তারপর তিনি একটা ফাইল তোলেন, একটা ক্রিটিক্যাল এভিডেন্স। ভিকটিমের কাছে তোমার ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে। এখনও বলবে তুমি খুনি না? অর্ণব সাথে সাথে তার কথা থামিয়ে দেয়। ফিঙ্গারপ্রিন্ট এভিডেন্স মানে ভিকটিমের পেছনে যে ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে। রুম হঠাৎ নীরব হয়ে যায়। তরুণ অফিসার সাথে সাথে দাঁড়িয়ে যান। তুমি এই ইন্টারনাল এভিডেন্স কিভাবে জানলে? কিন্তু অর্ণব তার কথা ইগনোর করে। ধীরে ধীরে নিজের গ্লাভস খুলতে শুরু করে আর পরের সেকেন্ডে নিজের 2 হাত ধ্বংস হয়ে যাওয়া অবস্থায় টেবিলে রেখে দেয়। অফিসার সমীর, আমার ফিঙ্গারপ্রিন্ট তো 3 ঘন্টা আগেই শেষ হয়ে গেছে। তাহলে আমি খুনি কিভাবে হতে পারি? রুমের পরিবেশ সাথে সাথে জমে যায়। বিশাল ইন্ট্রোগেশন লাইট অর্ণবের রক্তাক্ত হাতে পড়ছিল। দৃশ্যটা এতটাই ভয়ঙ্কর ছিল যে তরুণ অফিসার সাবকনশিয়াসলি পিছিয়ে যান। এমনকি অভিজ্ঞ অফিসার সমীরের চোখের মনিও ছোট হয়ে যায়। তার এক্সপ্রেশন সাথে সাথে সিরিয়াস হয়ে যায়। তোমার হাতের এই কি হয়েছে? এটা কখন হয়েছে? অর্ণব শান্তভাবে বলে, আজ সন্ধ্যা 5:30টায় সেন্ট্রাল স্কোয়ারে আমি সালফিউরিক অ্যাসিড ব্যবহার করে নিজের ফিঙ্গারপ্রিন্ট ধ্বংস করেছি। পুরো ইন্টারনেটে মিলিয়নস অফ ভিউয়ারের সাক্ষী। লাইভ স্ট্রিম রেকর্ডিং এখনও অ্যাভেলেবল থাকবে। যারা সিনে ছিল তারাও ভিডিও বানিয়েছে। আমি নিজের চামড়ার সব লেয়ার সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছি। আমার ফিঙ্গারপ্রিন্ট কখনো রিকভার হতে পারে না। এই কথা শেষ হতেই পুরো কেসের লজিক চেইন ভেঙে পড়ে। ইন্ট্রোগেশন রুম মৃতের মতো নীরব হয়ে যায়। 2 অফিসারই একে অপরের দিকে তাকান। তাদের চোখে স্পষ্ট শক। অফিসার সমীর হঠাৎ দাঁড়িয়ে যান। এখনই
সেন্ট্রাল স্কোয়ারের টাইমলাইন ভেরিফাই করো। ক্রাইম টাইমলাইনের সাথে এক্স্যাক্ট কম্পারিজন চাই। টেকনিক্যাল ডিপার্টমেন্টকে বলো ফিঙ্গারপ্রিন্ট এভিডেন্স আবার ইভ্যালুয়েট করতে। তিনি একের পর এক অর্ডার দিতে শুরু করেন। তরুণ অফিসার তৎক্ষণাৎ দৌড়ে যান। কয়েক সেকেন্ড পর অফিসার সমীর আবার অর্ণবের দিকে ঘুরে তাকান। তার চোখে জটিল একটা ইমোশন। অর্ণব, যদি তুমি সত্যি বলছো তাহলে এর মানে তোমার বায়োলজিক্যাল প্যারেন্টস আর তোমার নাম কাউ আসতে ভাই সবাই মিথ্যা বলেছে, আর আসল খুনি এখনও বাইরে ঘুরে বেড়াচ্ছে। ঠিক তখনই ইন্ট্রোগেশন রুমের দরজায় নক পড়ে। আরেকজন পুলিশ অফিসার উঁকি দেন। তার এক্সপ্রেশন একটু অন্যরকম। স্যার, অর্ণব আর সৌরভের প্যারেন্টস এখনও বাইরে আছে। দুজনেই খুব ইমোশনাল হয়ে যাচ্ছে। ইনসিস্ট করছে সাসপেক্টকে তাড়াতাড়ি কনভিক্ট করা হোক, আর ভিকটিম ফ্যামিলির পক্ষ থেকে কড়া শাস্তি ডিমান্ড করছে। অফিসার সমীরের চোখ সাথে সাথে ঠান্ডা হয়ে যায়। পারফেক্ট টাইমিং। তাদের দুজনকে আলাদা আলাদা কোয়েশ্চেনিং রুমে নিয়ে যাও। আমার পারমিশন ছাড়া কেউ বাইরে যাবে না। অর্ডার দেওয়ার পর তিনি অর্ণবের দিকে ঘুরে বলেন, তার টোন আগের চেয়ে সফটার, কিন্তু সাসপিশন এখনও বাকি ছিল। অর্ণব, তুমি যা বলেছো আমরা এখনই তার ইনভেস্টিগেশন করব, কিন্তু যতক্ষণ না সত্যি কনফার্ম হচ্ছে তুমি এখনও প্রাইম সাসপেক্ট। আমাদের ইনভেস্টিগেশনে কোঅপারেট করতে হবে। অর্ণব শান্তভাবে মাথা নাড়ে। অফিসার, রিকোয়েস্ট করছি আমার ফিজিক্যাল কন্ডিশনের পুরো মেডিকেল রেকর্ড রাখা হোক। অফিসার সমীর কোনো ইতস্তত ছাড়াই রাজি হয়ে যান। অন্যদিকে রায় ফ্যামিলিকে আলাদা আলাদা রুমে নিয়ে যাওয়া হয়। বাবা প্রণব সাথে সাথে ফিউরিয়াস হয়ে যান। এভিডেন্স তো ইতিমধ্যেই ক্লিয়ার। ও নিজেই ইনডাইরেক্টলি অ্যাডমিট করেছে। এখন আর কি ইনভেস্টিগেট করার আছে? ও আমাদের ফ্যামিলির রেপুটেশন ধ্বংস করে দিয়েছে। আমাদের প্যারেন্টিং ফেল হয়েছে বলেই ও এত ক্রুয়েল হয়েছে। আমরা ভিকটিম ফ্যামিলিকে ফুল কম্পেনসেশন দেব। মা শর্মিলা ফেক ওরিড ফেস বানিয়ে বলেন, অফিসার, আমার ছেলে ঠিক আছে তো? ও ইমোশনালি আনস্টেবল লাগছিল। কোনো বাজে কথা বলেনি তো? প্লিজ ওর কথায় বিশ্বাস করবেন না। ও শুধু নিজের ক্রাইম ড্র্যাগ করতে চাইছে। কিন্তু প্রতিটা রুমে পুলিশ অফিসারের জবাব একই ছিল, কেস এখনও ইনভেস্টিগেশনে আছে, প্লিজ কোঅপারেট করুন। সময় ধীরে ধীরে কাটতে থাকে। এমনকি রায় ফ্যামিলিরও এবার মনে হতে শুরু করে যে এই সিচুয়েশন নর্মাল না। বাবা শেষে ইমপেশেন্ট হয়ে চিৎকার করেন, অফিসাররা, এর মানে কি? আমরা তো আই উইটনেস সাসপেক্ট না। আপনারা আমাদের এখানে আটকে রাখতে পারেন না। কিন্তু গার্ড অফিসার শুধু একটা লাইনই বারবার বলতে থাকেন, প্লিজ কোঅপারেট করুন। পুলিশ ইনভেস্টিগেশন ভয়ঙ্করভাবে দ্রুত এগোতে থাকে। সেন্ট্রাল স্কোয়ারে লাইভ স্ট্রিম ফুটেজ বের করা হয়। সিটিজেনদের অসংখ্য স্ক্রিন রেকর্ডিং কালেক্ট করা হয়। সিনে উপস্থিত সাক্ষীদের স্টেটমেন্ট কম্পাইল করা হয়। প্রতিটা জিনিসের এক্স্যাক্ট টাইম স্ট্যাম্প মিলিয়ে দেখা হয়। রেজাল্ট, অর্ণব সন্ধ্যা 5:30টায় নিজের হাতে সালফিউরিক অ্যাসিড দিয়েছিল, আর স্কিন ডক্টরের অনুযায়ী ভিকটিমের মৃত্যু হয়েছিল প্রায় রাত 8:30টায়। আর ঠিক তখনই অর্ণবের হাতের প্রিলিমিনারি ফরেন্সিক এক্সামিনেশনও কমপ্লিট হয়। রিপোর্ট স্পষ্ট বলছিল, ফ্রেশ থেকে সিভিয়ার কেমিক্যাল বার্ন। স্কিন টিস্যু সম্পূর্ণ ড্যামেজড। এমন কন্ডিশনে ভ্যালিড ফিঙ্গারপ্রিন্ট রেখে যাওয়া অসম্ভব। কিন্তু ইনভেস্টিগেশন সেখানেই শেষ হয়নি। টেকনিক্যাল ডিপার্টমেন্ট ক্রাইম সিনে পাওয়া ফিঙ্গারপ্রিন্টের সেকেন্ডারি ডিপ অ্যানালিসিস করে, আর রেজাল্ট দেখেই পুরো ডিপার্টমেন্ট নীরব হয়ে যায়। ফিঙ্গারপ্রিন্ট অস্বাভাবিকভাবে অনেক বেশি স্পষ্ট ছিল, একদম আনন্যাচারাল। নর্মাল হিউম্যান স্কিন প্রেশার আর টেক্সচার রিস্টোরেশন মিসিং ছিল, বরং এভিডেন্স স্ট্রংলি ইঙ্গিত করছিল ফিঙ্গারপ্রিন্টগুলো কোনো মোল্ড বা আর্টিফিশিয়াল ট্রান্সফার ফিল্ম থেকে বানানো। ক্লুগুলো ধীরে ধীরে একটা ভয়াবহ সত্যের দিকে ইঙ্গিত করতে থাকে। অফিসার সমীর প্রিলিমিনারি রিপোর্ট হাতে নিয়ে চুপচাপ দাঁড়িয়েছিলেন। তার মুখ অন্ধকার হয়ে যায়। তার ক্যারিয়ারে তিনি অসংখ্য ক্রাইম দেখেছেন, কিন্তু নিজের বায়োলজিক্যাল ছেলেকে ফ্রেম করার জন্য ফ্যামিলি অ্যাফেকশনের এত জঘন্য ব্যবহার, এই কেসটা তাকেও শিহরিত করছিল। তিনি সাথে সাথে অর্ডার দেন, সৌরভকে এখনই ইন্ট্রোগেশন রুমে নিয়ে এসো। সার্চ ওয়ারেন্ট অ্যাপ্লাই করো। রায় ফ্যামিলি হাউস আর সৌরভের পার্সোনাল জিনিসপত্র থরলি সার্চ করতে হবে। আমাদের ফিঙ্গারপ্রিন্ট, মোল্ড বা ট্রান্সফার টুলস খুঁজে বের করতে হবে। কিছুক্ষণ পর ইন্ট্রোগেশন রুমের দরজা আবার খোলে। এবার ভেতরে আনা হয় সৌরভকে। এতক্ষণ যে সৌরভ অহংকারী আর কনফিডেন্ট ছিল, প্রথমবারের মতো তাকে নার্ভাস দেখাচ্ছিল। পুলিশ তার সামনে সরাসরি এভিডেন্স ছুড়ে দেয়। আর্টিফিশিয়াল ফিঙ্গারপ্রিন্ট, টাইমলাইন মিসম্যাচ আর ফরেন্সিক রিপোর্ট, সবকিছু তার ফেক সেটআপকে ছিন্নভিন্ন করে দিচ্ছিল। তার সাইকোলজিক্যাল ডিফেন্স ধীরে ধীরে ফাটতে শুরু করে। সে কখনো ইমাজিনও করেনি অর্ণব এতটা এক্সট্রিম স্টেপ নেবে, নিজের ফিঙ্গারপ্রিন্টই ধ্বংস করে দেবে, আর তার পারফেক্ট ফ্রেম আপ প্ল্যান এভাবে বরবাদ হয়ে যাবে। সৌরভ চেয়ারে বসে প্যানিকে বলে, আমার বুঝে আসছে না আপনারা কি বলছেন। ফিঙ্গারপ্রিন্ট তো অর্ণবেরই ছিল, আমার পেরেন্টস নিজে দেখেছিল। অফিসার সমীরের চোখ সাথে সাথে ঠান্ডা হয়ে যায়। অর্ণবের ফিঙ্গারপ্রিন্ট ক্রাইমের আগেই পার্মানেন্টলি ধ্বংস হয়ে গিয়েছিল। ক্রাইম সিনে যে প্রিন্ট পাওয়া গেছে সেটা মোল্ডের মাধ্যমে ট্রান্সফার করা হয়েছিল। এখনও সত্যি বলবে না? ফেক ফিঙ্গারপ্রিন্ট বানিয়ে অন্য কাউকে ফ্রেম করাও একটা মেজর ফেলোনি। তার উপর ইন্টেনশনাল হোমিসাইডের কনসিকোয়েন্সেস বোঝো। সৌরভের কপাল ঘামে ভরে যায়। আমি কাউকে মারিনি, আমি ওকে ধাক্কা দেইনি, সে নিজেই ব্যালেন্স হারিয়ে পড়ে গিয়েছিল। এই কথা মুখ থেকে বের হতেই রুম সাথে সাথে নীরব হয়ে যায়। সৌরভের মুখ কাগজের মতো সাদা হয়ে যায়। সে বুঝে যায় তার জিভ স্লিপ করে ফেলেছে। অফিসার সমীর ধীরে সামনে ঝুঁকে বলেন, ওহ, এতক্ষণ তো তুমি বলছিলে তুমি অর্ণবকে ওকে ধাক্কা দিতে দেখেছো, তাহলে হঠাৎ ভিকটিম নিজে কিভাবে পড়ে গেল? নাকি ক্রাইম সিনে তুমি নিজেই উপস্থিত ছিলে? প্রচণ্ড প্রেশার আর ভয়ের নিচে সৌরভের মানসিক প্রতিরোধ অবশেষে ভেঙে পড়ে। সে হঠাৎ জোরে জোরে কাঁদতে শুরু করে। কথাগুলো সম্পূর্ণ অসংলগ্ন হয়ে যায়। আমি শুধু ওর সাথে তর্ক করছিলাম,
সে আমাকে গালি দিয়েছিল, আমার রাগ উঠে গিয়েছিল, তাই ধাক্কা দিয়েছিলাম, জানতাম নাও কিভাবে পড়ে যাবে। রুমে শুধু তার কান্নার আওয়াজ গুঞ্জিত হচ্ছিল। তারপর কাঁপা গলায় সে কনফেশন চালিয়ে যায়। ফিঙ্গারপ্রিন্ট আমরা আগে থেকেই প্রিপেয়ার করেছিলাম, আমার মা হেল্প করেছিল। তারা বলেছিল কিছু হলে দোষটা অর্ণবের উপর দিয়ে দেবো, এমনিতেও ওর গ্রেড ভালো, ভবিষ্যতে ও এমনিতেও সাকসেসফুল হবে, ওর জীবন নষ্ট হলেও কিছু ফারাক পড়বে না। আমার পেরেন্টসই আমাকে এসব শিখিয়েছে, শুধু বলেছে ইনজিস্ট করো খুনি অর্ণব, তারা আমার জন্য টেস্টিফাই করে দেবে, প্লিজ এখনই তাদের অ্যারেস্ট করুন। এসব তারাই শিখিয়েছে, আমি নির্দোষ। তার হিস্টেরিক চিৎকার ইন্টারোগেশন রুমে গুঞ্জিত হতে থাকে। দরজার বাইরে দাঁড়ানো পুলিশ অফিসারদের এক্সপ্রেশন বদলে যায়, ডিসগাস্ট, রাগ আর বমি বমি ভাব সব একসাথে অনুভূত হচ্ছিল। এর মধ্যেই সার্চ টিমও রায় ফ্যামিলি হাউস থেকে ফিরে আসে, আর যে এভিডেন্স পাওয়া যায় তাতে পুরো কেস সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যায়। ফিঙ্গারপ্রিন্ট মোল্ড বানানোর টুলস পাওয়া যায়, আর্টিফিশিয়াল ট্রান্সফার ফিল্ম, আর সবচেয়ে ভয়াবহ মা আর বাবার চ্যাট হিস্ট্রি, যেখানে স্পষ্ট আলোচনা ছিল কিভাবে অর্ণবকে ফ্রেম করা হবে, কিভাবে পাবলিক ওপিনিয়ন ম্যানিপুলেট করা হবে, কিভাবে কোম্পানি অফিসিয়ালি তার সাথে সম্পর্ক ভাঙবে, কিভাবে মিডিয়া ড্রাফট আগে থেকেই প্রিপেয়ার করা থাকবে। প্রতিটা জিনিস আগে থেকেই প্ল্যান করা ছিল। যখন এই এভিডেন্স আলাদা করে বাবা আর মায়ের সামনে রাখা হয়, তাদের দুজনেরই রিয়াকশন প্রায় একই ছিল। প্রথমে সরাসরি অস্বীকার, তারপর একে অপরের উপর দোষ চাপানো, আর শেষে পুলিশের সাইকোলজিক্যাল প্রেশার আর অকাট্য এভিডেন্সের সামনে দুজনেই ভেঙে পড়েন। মা মাটিতে পড়ে কাঁদতে কাঁদতে বলেন, আমার কিছুই জানা ছিল না, আমি শুধু নিজের ছেলেকে অনেক ভালোবাসতাম, আমি ওর জন্য অন্ধ হয়ে গিয়েছিলাম। সৌরভ ছোটবেলা থেকেই এতিম ছিল, ও অনেক করুণাযোগ্য ছিল। অর্ণবের কাছে তো সবকিছুই ছিল, তাহলে ওর ভাইয়ের জন্য একটু স্যাক্রিফাইস করলে কি হতো? বাবাও ডেসপারেট টোনে জাস্টিফাই করতে থাকেন। আমরা সৌরভের জীবন নষ্ট হতে দেখতে পারিনি, কখনো ভাবিনি সিচুয়েশন এতটা বিগড়ে যাবে, কিন্তু তার প্রতিটা জাস্টিফিকেশন, প্রতিটা স্বার্থপর এক্সকিউজ ক্যামেরায় সরাসরি রেকর্ড হয়ে গিয়েছিল। এদিকে ইন্টারনেটে ঝড় ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছিল। প্রথমে পুরো ইন্টারনেট অর্ণবকে গালি দিচ্ছিল, কিন্তু ধীরে ধীরে সেন্ট্রাল স্কোয়ারের লাইভ অডিয়েন্সের ভিডিও আর নতুন এভিডেন্স অনলাইনে লিক হতে শুরু করে। সালফিউরিক অ্যাসিডে হাত পোড়ানোর সেই ফুল ভিডিওটা এগ্যাজ্যাক্ট টাইমিং সহ ভাইরাল হতে শুরু করে। সবাই সেটা রিটুইট করতে থাকে, আর ধীরে ধীরে সিটিজেনদের কাছে ব্যাপারটা অদ্ভুত লাগতে শুরু করে। টাইমিং তো মিলছে না, ও তো ফিঙ্গারপ্রিন্ট আগেই ধ্বংস করেছিল, তার মানে কি এটা পুরোটাই একটা সেট আপ ছিল? রায় ফ্যামিলি এত তাড়াতাড়ি রিয়্যাক্ট করলো কেন? নিজের ছেলের সাথে কেউ এমন বিহেভ করে? মানুষের কাছে এখন সবকিছুই সন্দেহজনক লাগতে শুরু করে। তারপর কেউ একজন সৌরভের ইউনিভার্সিটির ফুল ভিডিও বের করে দেয়, যেখানে সে মানুষকে বুলি করতে দেখা যাচ্ছিল। আগে এসব পাওয়ারফুল কানেকশনের কারণে দাবিয়ে রাখা হয়েছিল, কিন্তু এখন ইন্টারনেটের মুড বদলে গিয়েছিল। আর যখন পুলিশ ইন্টারোগেশনের লিকড ক্লিপ অনলাইনে আসে, যেখানে পেরেন্টস একে অপরের উপর দোষ চাপাচ্ছিল, পুরো ইন্টারনেট বিস্ফোরিত হয়ে যায়। অর্ণব নির্দোষ, ফেক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যাম এক্সপোজড। পেরেন্টস নিজেই নিজের বায়োলজিক্যাল ছেলেকে ফাঁসিয়েছে। তো ভাই, ইন্টারনেটের এই প্রথমে গালি, পরে সরি প্যাটার্ন দেখে তো মনে হচ্ছে ট্রায়াল বাই সোশ্যাল মিডিয়া কোনো নতুন জিনিস না, শুধু এবার ভিলেনরা নিজেরাই নিজেদের প্রুফ ফাঁস করে দিয়েছে। যারা আগে অর্ণবকে গালি দিচ্ছিল, তারাও এখন বুঝতে পারে তাদের ম্যানিপুলেট করা হয়েছিল। তাদের রাগ সুনামির মতো রায় ফ্যামিলির উপর গিয়ে পড়ে। এই ফ্যামিলি মনস্টার নিজের ছেলের জীবনই বরবাদ করে দিয়েছে। রায় গ্রুপ বয়কট করো, মার্কেট খুলতেই কোম্পানির স্টক ক্র্যাশ করে যায়, পার্টনাররা কন্ট্রাক্ট টার্মিনেট করে দেয়, পাবলিক আউটরেজ আর ফাইন্যান্সিয়াল কোলাপস মিলে তাদের পুরো এম্পায়ার নাড়িয়ে দেয়। পুলিশ যখন অর্ণবকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য ইন্টারোগেশন রুম থেকে বের করছিল, ঠিক তখনই সামনে দিয়ে রায় ফ্যামিলিকেও আলাদা আলাদা এসকর্ট করে নিয়ে আসা হয়। মা চিৎকার করে বলেন, তুই শয়তান, তুই সব কিছু ক্যালকুলেট করেছিলি। তারপর কাঁদতে কাঁদতে বলেন, প্লিজ তোর ভাইকে বাঁচা, ওর জীবন এমনিতেই মিজারেবল ছিল। মার্ডার ভিক্টিমের পেরেন্টসের সামনে যাও, হাঁটু গেড়ে বসে যাও, যদি তারা তোকে মরতেও বলে মেনে নিস। তোর এই পাগল মহিলা আমার মাথা খারাপ করে দিচ্ছে। অর্ণব আস্তে করে হাসে, আমার প্রিয় মা, তুমি তোমার হাজব্যান্ডের মিস্ট্রেসের ছেলেকে এত পছন্দ করতে? হঠাৎ সৌরভ চিৎকার করে ওঠে, আমি অবৈধ সন্তান, আমি তোমার আসল ছেলে না। তুমি কতটা বোকা ছিলে, 20 বছর ধরে অন্য একটা মহিলার ছেলেকে পালেছ, আর নিজের আসল ছেলেকেই বরবাদ করেছ। মা পাগলের মতো চিৎকার করতে শুরু করেন। তিনি আর বাবা সেখানেই ঝগড়া শুরু করে দেন। অর্ণব শুধু চুপচাপ সৌরভের কাছে গিয়ে তার কানে আস্তে করে বলে, জানো, আমি আগেই আমার ফিঙ্গারপ্রিন্ট ধ্বংস করেছিলাম, কারণ আমি এমন একটা আত্মা যে 2টা জীবনের ঘৃণা নিয়ে ফিরে এসেছি। আমি স্পেশালি তোমাদের 3 জনের জীবন বরবাদ করতে ফিরে এসেছি। বাবার মুখ ভয়ে ভরে যায়, যেন প্রথমবারের মতো সে অর্ণবকে সত্যিকারভাবে দেখেছে। মা মাটিতে পড়ে যান, একদম ভেঙে পড়েন, আর সৌরভ তখনও ঘাবড়ানো অবস্থায় চিৎকার করেই যাচ্ছিল। অর্ণব পেছনে না তাকিয়েই সোজা পুলিশ স্টেশনের বাইরে হাঁটতে শুরু করে। বাইরে রিপোর্টারদের ভিড় জমেছিল, ক্যামেরার ফ্ল্যাশ দিনের আলোর মতো জ্বলছিল, কিন্তু এবার সেই ক্যামেরাগুলো কোনো খুনি বা পাগল মানুষের উপর ফোকাস করছিল না, বরং একজন সেভিয়ারের উপর ফোকাস করছিল, যাকে দুঃখজনক মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছিল। তাকেই এবার সবাই দেখছিল। নিজের উপর হওয়া অত্যাচারের বদলা অর্ণব পুরোপুরি নিয়েছিল। সকালের রোদ মেঘ ভেদ করে অর্ণবের পিঠে, কিন্তু শান্ত মুখে এসে পড়ে।
অর্ণবের বদলার গল্প তখনও সবে শুরু হয়েছিল। আইন তাদের অপরাধের বিচার করবে, আর পাবলিকের নজর আর ভাগ্যের ইনসাফও কখনো তাদের পিছু ছাড়বে না। ইচ্ছাকৃতভাবে ক্ষতি করার অপরাধে তাদের কড়া শাস্তি হয়। অর্ণবের পেরেন্টস মিথ্যা সাক্ষ্য দিয়েছিল, ফেক এভিডেন্স ধ্বংস করতে সাহায্য করেছিল, মিথ্যা অভিযোগ লাগিয়েছিল, ষড়যন্ত্র রচেছিল। এসব ক্রাইমের কারণে তাদেরও জেলে পাঠানো হয়। এক্সট্রা ক্রিমিনাল ফ্রড, মার্কেট ম্যানিপুলেশন আর আরও অনেক কেস তাদের নামে লাগে। রায় গ্রুপ পুরোপুরি ব্যাংক্রাফট হয়ে যায়, সবাই রিজাইন করে করে কোম্পানি বন্ধই হয়ে যায়। হ্যাঁ, অর্ণবের নিজের মেথডও এক্সট্রিম ছিল, কিন্তু তার পেছনে কারণ ছিল। আর অর্ণব কোনো সাধারণ মানুষের কোনো ক্ষতি করেনি। এই কারণেই পাবলিক সিম্প্যাথির কারণে অর্ণব তুলনামূলক হালকা সাজা পায়। এটা রায় ফ্যামিলির 3জন মেম্বারের ক্রাইমের সামনে কিছুই ছিল না। নিজের হাত আর একটা পাগলামি ভরা নাচ দিয়ে অর্ণব তাদের বছরের পর বছর ধরে বোনা ষড়যন্ত্র টুকরো টুকরো করে দিয়েছিল, আর শুরু করেছিল নিজের নতুন জীবন। আগের জীবনে তারা শান আর খুশিতে বেঁচেছিল, এই জীবনে তারা জেলে বসে আছে। হয়তো একেই বলে কার্মার প্রথম পাঠ। পরের বার অর্ণব নিজের জীবন আলোর সাথে বাঁচবে, আর কখনো ঘৃণার অন্ধকারে ডুববে না। তো গাইজ, এই ছিল আজকের স্টোরি। ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলো না, আর কমেন্টে জানাও কি মনে হলো তোমাদের কাছে।